আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। বাঁকুড়ার জয়পুরে এই হাইকোর্টের রাজ্যকে পরামর্শ দেওয়ার পরেও কেন এই অবৈধভাবে বালি খাদানগুলি চলছে? অবৈধভাবে কেন রাস্তার মাঝে এই বালি বোঝাই ট্রাক কাঁটা ওয়েবিজে কাঁটা করা হচ্ছে, যার ফলে জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছেন? কেন এই জয়পুর ব্লকের বিএলআরও, জয়পুর ব্লকের বিডিও, জয়পুর ব্লকের ওসি থেকে শুরু করে পুলিশ প্রশাসন, বিষ্ণুপুরের এসডিও, বিষ্ণুপুরের এসডিএলআরও, বাঁকুড়ার যিনি ডিএলআরও আছেন, কেন ব্যবস্থা নিচ্ছেন না? তাহলে কি বলা যায় না যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই অবৈধ বালি খাদানের সঙ্গে এই নদী থেকে মেশিন দিয়ে বালি তোলার ক্ষেত্রে জয়পুর ব্লকের বিএলআরও, জয়পুর থানার ওসি এবং জয়পুর ব্লকের তৃণমূল নেতারা এর সঙ্গে যুক্ত, যারা এই অবৈধ বালি খাদানগুলি থেকে কোটি কোটি টাকা আদায় করছে? জনগণের দ্বিতীয় প্রশ্ন, গত 3 তারিখে বিজেপি প্রার্থী বিষ্ণুপুর লোকসভার সৌমিত্র খাঁর যে জয়পুর কুম্ভস্থল থেকে জয়পুর কৃষক বাজার পর্যন্ত র্যালি ছিল, সেই র্যালির দিনে কেন পিএইচির জল বন্ধ রাখা হলো পৌনে 7টা পর্যন্ত, যার ফলে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গোবিন্দাবনপুর, বাউরিপাড়া, সামদাদপুর, কোলাবুনি, সুজারগড়, প্রসাদপুর, রাজশোল, বৃন্দাবনপুর, গড়ধরমপুর, কোলাইডাঙ্গা সহ রাউতখণ্ড অঞ্চলের ব্যাপক একটা অংশ এবং জয়পুর ব্লকের পোপার জয়পুরের হাজার হাজার দোকানদার কেন জল পেল না এই গ্রীষ্মের দিনে, যেখানে ডিএম নির্দেশ দিয়েছিলেন যে জয়পুর ব্লকের এই সমস্ত গ্রামগুলিতে ট্যাঙ্কারে করে দুবেলা জল পৌঁছাতে হবে? কেন এই জল আটকে রাখা হয়েছিল? কার নির্দেশে আটকে রাখা হয়েছিল? এই প্রশ্ন জয়পুর ব্লকের মানুষ করছে। জয়পুর ব্লকের বিডিও, জয়পুর ব্লকের ইঞ্জিনিয়াররা যারা এই পানীয় জলের দায়িত্বে আছেন, বিষ্ণুপুরের পিএইচির যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, বাঁকুড়ার যিনি এই পিএইচির জল দপ্তরের সর্বোচ্চ ইঞ্জিনিয়ার আছেন এবং বাঁকুড়া জেলার ডিএমের কাছে প্রশ্ন করছেন যে এর তদন্ত করা হোক, এর জন্য দায়ী কে? কারণ এই গ্রামগুলি, রাউতখণ্ড অঞ্চলের গ্রামগুলি রাত্রি 8টায় জল পেয়েছে। এই রাত্রি 8টায় কি জল ওই ট্যাপ থেকে সংগ্রহ করা সম্ভব এই অন্ধকারের সময়? জয়পুর ব্লকের জয়পুর শহর, জয়পুর যে মিনি টাউন রয়েছে, সেখানকার দোকানদাররা কেন 7টার সময় জল পেল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে এবং তারা বাঁকুড়া জেলার সর্বোচ্চ যিনি আধিকারিক আছেন, যিনি বাঁকুড়া জেলার সর্বময় কর্তা আছেন, সেই মাননীয় ডিএম সাহেব, মানব দরদি ডিএম সাহেব সৈয়দেন সাহেবের কাছে ওনারা তদন্তের দাবি করছেন। যারা জল আটকে রেখেছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এরপর আসছি কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। প্রথমেই আসছে একটি ব্রেকিং নিউজে। গতকাল রাত্রি 8টার পরে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর যে
প্রপার মিনি টাউন রয়েছে, সেখানে বিজেপির সমস্ত ফ্ল্যাগকে ছিঁড়ে ফেলা হলো। এবং এই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলার জন্য বিজেপির যে কতুলপুর মণ্ডল 3 পক্ষ থেকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর থানার যিনি ওসি আছেন, ওনার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এখন দেখার বিষয় এই অভিযোগের পরে এই জয়পুর থানার ওসি কি ব্যবস্থা নেন, না উনি পঞ্চায়েত নির্বাচনের মতো 2023 সালের তৃণমূলের ক্যাডার বাহিনী হিসাবে কাজ করেন। বাঁকুড়া জেলার জয়পুর সুপার মার্কেটে বিষ্ণুপুর লোকসভার বাম কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থী শীতলচন্দ্র কৈবর্তের সমর্থনে পথসভা। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। সেই জন্য তাদের স্বার্থ পূরণ করার জন্য তৃণমূল বসে আছে। ভাবতে হবে, এইভাবে নির্বাচনে ভাবতে হবে, দেশ রক্ষা রাজ্য রক্ষা করতে হবে। তার জন্য আমরা মানুষের কাছে এই আহ্বান আছি যে এই নির্বাচন হচ্ছে মানব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ দলের মাধ্যমে এই লড়াই লেগেছি আমরা আমাদের পাশে থাকুন। হয়নি 2016 সালের প্যানেলে এতগুলো ছেলে আমি এদের সাথে আছি, আপনি সাথে আছেন আমরা জানি, কিন্তু সবচেয়ে বড় বিপদ আপনি সাথে আছেন বলি ছেলেদের চাকরিগুলো দেন। পার্টি পদ তৈরি করে 5,000 শিক্ষক নিয়ে করলো, আর থেকে 12 লক্ষ টাকা ঘুষ দিতে হলো, আর হাইকোর্ট রায় দিচ্ছে 12% সুদে আরে তাকে টাকা বেতন দিয়ে হবে। আমরা এই রাজ্যে বাস করছি। আর দেখেন আমরা যখন এই পথসভাতে মানুষের কাছে নির্দিষ্ট বক্তব্য রাখার জন্য আমরা এই সভাগুলো করি, তখন একটা গাড়ি নাম দিচ্ছে দিদিকে বলো, দুটো গাড়ি, একটা মাইক, গঠগত পতাকা, নির্বাচন কমিশনের অনেক বিধিনিষেধ আমাদের অনুমোদন করাতে হয়। আমরা যেখানে পথসভা করছি অনুমোদন করাতে হয়েছে, আপনি নির্দিষ্ট সময় ভাগ করতে পারবেন না। একটা ফর্ম দিয়েছে, আপনার কটা মাইকের হল, কটা চেয়ার, কটা টেবিল, তার ভাড়া কত সব এই দুটো রাজনৈতিক দল হিসেবে পরোয়া করে না। কত নির্লজ্জ, কত নির্মমভাবে বিজেপি নেমেছে দেশের সাধারণ নির্বাচন, অথচ সুরাট লোকসভা কেন্দ্র বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল। কি চাই আমরা দেশকে কোন পথে নিয়ে যেতে চাই? বিজেপি সরকার যখন সরকার এলো তখন বলছে বিজেপি এখন আর বিজেপি কথাটা বলছে, এখন বলছে মোদী হাই। এখন দেশকে বিক্রি করে দেওয়ার পরে দেখেন এখন পুরো যুদ্ধ 16 বছরে 2 কোটি বেকারের চাকরি যখন খুঁজছে বেকার বলে না, আগে পাকিস্তানের মুসলিমকে সামনে তারপর চাকরি, অথচ পুরো যুদ্ধের পরে পাকিস্তানের
নরেন্দ্র মোদীকে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে। একটা ওষুধ ডুপ্লিকেটের নাম একটা বড় ব্যাপার। আর সেই কারণে চাই কিন্তু আমি তৃণমূল আর বিজেপিকে জিজ্ঞেস করতে চাই, যারা এখানে কথা শুনছেন তৃণমূল আর বিজেপি, যারা মানবিক করবার জন্য দাঁড়িয়ে থাকে, সেই তৃণমূল আর বিজেপির কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এত মজা করা, এত গাড়ি ঘুরছে, একটার পরে গাড়িতে নাচ হচ্ছে, একটার পর একটা গাড়িতে গান হচ্ছে, একটার পর একটা গাড়ি নিয়ে যাচ্ছে, একটার পর একটা মিটিং করতে যাচ্ছে, চর্বচর্বি কি সব খাওয়াচ্ছে। আপনি বিরিয়ানি থেকে যাও খাওয়াতে পারেন, সেটা আমার কিন্তু বলবার নেই, কিন্তু টাকা কোথায় পাচ্ছে? এত টাকা, এত গাড়ি, এত সম্মান, এত সব ব্যাপার কোথা থেকে পাওয়া যাচ্ছে? আপনি সভা করছেন, এত লোকজন নিয়ে কোথা থেকে টাকা পাচ্ছেন? তিনি দোকানে গেছেন, টাকা পাচ্ছে এরকম ব্যাপার। তৃণমূল পেয়েছে প্রায় ১,৬০০ কোটি টাকার বেশি, এই ৭,০০০ কোটি টাকা বিজেপি। আর তারপরে নারদা আছে, সারদা আছে, ভেঙে আছে, আর সব ভেঙে আছে। আর তার সঙ্গে আছে চাকরি চুরি ব্যাপার, তার সঙ্গে আছে কোনো বান্ধবী ভয়ে ৫২ কোটি ৫৪ কোটি পাওয়া যাচ্ছে। আপনি চাকরির ব্যাপারে আমাদের ছেলেগুলো যারা অনেক লড়াই করে শিক্ষা দিতে ঢুকেছে, তাদের কাছে ১২ লাখ ১৪ লাখ ২ লাখ সব টাকা নিয়েছে। আর সেই টাকা অর্থ হিসাবে হিসাব করে দেওয়া আমাদের ৭০ ভাগ ৭২ ভাগ আর ২০ ভাগের সন্তান শুনেছে। আর সেই টাকা আছে, তারপরে পঞ্চায়েত থেকে লুট করে নেওয়া, পঞ্চায়েত একটা লালুট করেছে, রাজলুট করেছে, বাঁকুড়া জেলার একটা নষ্ট করেছে। আমাদের যে বাঁকুড়া জেলার সম্মানের জায়গা ছিল, সেই সম্মানটাকে নষ্ট করেছে, ওরা পশ্চিমবঙ্গ করেছে, কিন্তু বাঁকুড়া জেলার সম্মান নষ্ট করেছে। কৃষকের সার মাটির নিচে পুঁতে দিয়েছে। এই তৃণমূলের লোক যতটা বেড়েছে খেয়েছে, তারপরে মাটির নিচে পুঁতে দিয়েছে। আনন্দবাজার কাগজ থেকে সব কাগজে ছেড়েছিল যে আমাদের বাঁকুড়া জেলার সার, সেই সার যতটা বেড়েছে ঢুকে পড়ে খেয়েছে, তারপরে মাটির নিচে ঢুকেছে। আমরা পঞ্চায়েত দখল করে রেখেছে। পঞ্চায়েতের আপনি বাঁকুড়া জেলার বহু কথা আছে, আমি বলতে পারি, কিন্তু আমি দুটো কথা বলবার জায়গায় দাঁড়িয়েছি যে বিজেপির টাকা, তৃণমূলের টাকা, যে ঠান্ডা মান্ডা এইসব কোথা থেকে পায় সেটা বলতে পারবো। আমি এখানে পাই, এরপরে নানা ধরনের কৌশল করে দিয়ে নানা ধরনের স্কিমে ১০০ দিনের কাজ কথা শুনছে, ১০০ দিনের কাজ। আমাদের বাঁকুড়া জেলার মতো জেলা, এই আপনার জয়পুরের মতো একটা ব্লক এলাকা, এই জয়পুর ব্লক এলাকায় প্রায় ৪.৫ কোটি টাকা বাঁকিয়ে রেখেছিল গরিব মানুষের কাজের পয়সা। বাঁকুড়া জেলায় ১০০ কোটি ৬৪ লক্ষ টাকা যা ভাঙিয়ে রেখেছিল জনগণের সামনে, যারা কাজ করেছে পয়সা পায়। আজকে ৩ বছর ধরে কাজ পাচ্ছে না। আর এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলছিলেন আমরা এখান থেকে পয়সা নিয়ে দেবো, তাদের পয়সা নিয়ে কি সব করেছে। আজকে টিকিট মহল্লায় যখন আপনি থাকেন তখন আপনি বলেন যে টিকিট মহল্লায় পরিষ্কার করে কাজটা বলছে, সাংবাদিকরা দেখাচ্ছে যে আমি কাজ করিনি, আমার টাকা ঢুকেছে। আমার টাকা ঢোকবার পরে তৃণমূলের লোক আমার কাছে গেছে যে টাকা বলতে কাজ করেনি, ওই টাকাটা দাও, আমরা কাজ করি। এই টাকা গরিব মানুষের নাম নেই, কিন্তু সাধারণ লোকের নাম নেই, আপনার নেই, তার নামে জবকার্ড করে তার নামে দিয়েছে টাকা, যারা অভিযোগে কাজ করেছে তারা টাকা পায়। আমাদের গোটা বাঁকুড়া জেলার সঙ্গে এবং গোটা সব জেলাতে আছে। আমি আরেকবার বলছি, ১০০ কোটি ৬৪ লক্ষ টাকা ১ বছরের মধ্যে নিয়ে রেখেছিল, তারপরে ৩ বছর কাজ করতে নেই। আর এই টাকা যদি আসতো জয়পুরের বাজার, জয়পুরের সাধারণ মানুষের কাছে যদি এই টাকা দেবো, আর এখানে দোকানদারিতে বিক্রি বাটা পারত, আমাদের অর্থনীতির জায়গাটা ঠান্ডা হতে পারত। বাঁকুড়া জেলা পিছিয়ে পড়া অর্থনীতির জায়গা, সেই অর্থনীতির জায়গা অনেক বেশি আগিয়ে দিতে পারত। আজ এই ১০০ দিনের কাজের গ্যারান্টি করেছিল বামপন্থীরা, আজকে সেটাকে ২ ছাপ করে দিয়ে আজকে চোরের কারবারের জায়গায় হাত করে দিয়েছে। বিজেপি কি বলছে? বিজেপি বলছে চুরি করেছে, সেই জন্য তৃণমূল টাকা নেই, তাদের দিতে পারছে না, আমরা দিচ্ছি, তাদেরকে দিয়েছে সেসব দান। আমরা অনেক বন্ধ চেয়েছি, বিলিয়নের কাছে পেয়েছি, প্রধানদের কাছে পেয়েছি, কেউ দিতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বলছি বিজেপি যদি বলছে চুরি করেছে, আমরা ব্যবস্থা গ্রহণ করবো, বহু কথা বলছি, এবং এই তৃণমূলের নেতাও বহু কথা বলছে। কিন্তু এই ৩ বছরের মধ্যে পাননি, কিন্তু গোটা ভিডিও নিয়ে করেছে, গোটা প্রধান নিয়ে করেছে, গোটা আপনার পঞ্চায়েত সমিতি বা এইসব অফিসার যারা তারা কি করছে। আমার আপনার ট্যাক্সের টাকা এখানে নিয়ম আছে, আমার আপনার ট্যাক্সের টাকা এখানে সিএম আছে, আমার আপনার টাকা এখানে বিডিও আছে, আমার আপনার টাকা এখানে সিএম আছে, আমার আপনার টাকা
26,000 লোকের চাকরি দেওয়ার পরে এখন আমাদের রাজ্যে আসছেন এখন প্রধানমন্ত্রী, তিনি বলছেন যারা যোগ্য তাদের পক্ষে দেওয়া। আর এখানে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি বলছেন আমি কারো চাকরি খেতে দেবো না, ওরা আমাদের চাকরি দেবো। বিকাশ ভট্টাচার্যের জন্য এসব চলে যাচ্ছে, সব কথা বলছি। আমি খালি আপনাদের কাছে সঠিকভাবে অনুরোধ করতে চাই একটু বিষয়টা বোঝবার জন্য। 26,000 লোকের চাকরি গেছে আমরা মনে করেছি, আমরা বলি আমরা কথা বলেছিলাম যোগ্যদেরকে চাকরি দিতে হবে, যোগ্যদের চাকরি যাতে না হয় সেটা দেখতে হবে। আর অযোগ্যদের ওখান থেকে বর্তমানে হবে যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যারা ওয়েমান শিক্ষাকে আমরা পিছিয়ে রাখেনি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আচ্ছা ওয়েমান শিক্ষাকে আপনার দায়িত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি সিপিআই এর দলে নাকি অন্য কাজ নাকি সরকারে? সরকার ওয়েমান শিক্ষা ঘুরিয়ে দিল না। আমি আমরা ভাগ করে নিতে পারি। মানে যখন এখানে ডিভিশন রেঞ্জ যখন বারে বারে বলছিল যে কারা যোগ্য কারা যোগ্য তালিকা দিয়ে দাও, কোর্টে দিল না বিয়ের জন্য। আর কোর্টে না দেওয়ার জন্য কোর্ট বলছে ভালো হয়েছে, ওরা পয়েন্টগুলো পরিষ্কার করে দিয়েছে জনগণের সামনে। কোর্ট ভাগ জমা করার জন্য আজকে কোর্টকে এই রায় দিতে হয়েছে। মমতা বলছে আমার হাতে 10 লাখ লোকের চাকরি আছে, আমার পকেটে 10 লাখ লোকের চাকরি আছে। আর এই 10 লাখ লোকের চাকরি আছে না আমাদের সিনিয়র পার্টিকে আটকে রেখেছে নাকি অন্য কোনো পার্টি আটকে রেখেছে? আর আপনি আসাবেন কেন? 10 লাখ লোক যখন আপনার নির্বাচন আছে তখন বলেন 10 লাখ লোকের চাকরি করে দেবো, 10 লাখ লোকের চাকরি দেওয়া যাবে। আজকে দিচ্ছে না কেন? মানুষকে ভোটানোর জন্য নানান কৌশল অবলম্বন করে। আমি আপনাদেরকে বলছি আপনার উপর একটা দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায়। সারদা কেলেঙ্কারি আছে আপনারা দেখেছেন। আপনি দেখেছেন যে আপনি কি বলে সিরিয়ার সঙ্গে টাকা খেতে দেখেছেন, রুমালে টাকা দিয়ে টাকা খেতে দেখেছেন, চেয়ারে হেলা দিয়ে টাকা খেতে দেখেছেন। টাকা খাচ্ছে তো খাচ্ছে, অফিসার আছে এরা সব টাকা খাচ্ছে। আপনি এটাও দেখেছেন যে আপনার কোথায় দরজার উপরে টাকা, দরজার ভিতরে টাকা, বাথরুমের ভিতরে টাকা, 52 কোটি 54 কোটি টাকা কখনো টাকা দেয় না, বিদেশে সব টাকা ছিল। এইসব একটা করে তারপরে উনি এখন বলছেন যারা এইসব করেছিল তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনি এখানে দেখলেন না, আপনি পয়লা মাফিয়া তাদের তার সঙ্গে যুক্ত আছে। আমাদের এখানে দেখলাম সরা নিয়ে আসলো বাইরে থেকে ধরা পড়লো, তারপরে সেখানে কি করে বাধা গেল, কেন্দ্রীয় সরকারের নিয়ম আছে সেখানে দেখলাম তারা এইসব বেতনা কেসে জায়গায় গেল। আমি এখানে চেষ্টা করছি আমাদের দেশের জমিদারির জন্য পশ্চিমবাংলাকে একটা বড় জায়গা তৈরি করে দিয়েছে। পশ্চিমবাংলার লোক যখন বাইরে যাচ্ছে তখন বলছে এত গরু চুরির কারবার, এত কয়লা চুরির কারবার, সোনা চুরির কারবার, চামড়ি চুরির কারবার, বালি চুরির কারবার, এই একটার পর একটা চুরি হচ্ছে। আর সেই রাজ্যটা এই রাজ্য আমাদের কাছে অপমানের জায়গা তৈরি হয়ে যায়। কৈফিয়ত কে দেবে? তৃণমূলকে সেইসব কৈফিয়ত দিতে হবে। কেন এইসব হচ্ছে? আমি বলছি এইসব আপনারা আমার থেকে ভালো লাগে, অনেক ভালো জানেন যে তৃণমূল কি করছে, টিভিতে দেখছেন, কাগজে দেখছেন, প্রতিদিন চাকরি কথা উত্তর হচ্ছে, মমতা বলছেন প্রতিদিন, মোদী বলছেন প্রতিদিন। ইসলামপুর রেজা কেয়ার নামে একটি বেসরকারি নার্সিং হোমে তাহেরা বেগম নামে এক প্রসূতি একসঙ্গে 5টি শিশু কন্যার জন্ম দিলেন। দেখতে থাকুন সেই অস্বাভাবিক খবর বাঁকুড়া টিভির পর্দায়। पूरा पाँच आएगा वो इसमें दे दिया কি নাম আপনার? তাহিরা। তাহিরা, হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি জালমিলি। ম্যাডাম কি 5টা বাচ্চা আপনি জন্ম দিয়েছেন শিশু কন্যা, আর কি বলবেন, কেমন লাগছে আপনাকে? নাগা ঠিক কথা আছে মানুষ। ভালো আছে? হ্যাঁ ভালো। বাচ্চারা ভালো আছে? হ্যাঁ বাচ্চারা ভালো আছে। কতটা খুশি আপনি? আমি বহুত খুশি। 5টা মেয়ে হয়েছে আপনার শুনে? হ্যাঁ খুশি। খুশি আছেন তো? হ্যাঁ বহুত মুঝে कोई दिक्कत नहीं। আপনি ভালো আছেন তো? ম্যাডাম কি হয়েছিল এবং কি বলবেন, যদি বিস্তারিত বলেন আর কি। एक्चुअली ये पेशेंट पहले से ही मुझे दिखा रही थी। अभी इसको जब वो दिखाई थी वो 5th मंथ में आई थी मुझे दिखाने के लिए। जब उसकी अल्ट्रासाउंड देखी उसको पता चला, मैंने बताया कि 5 बच्चे हैं, तो वो खूब
घबराई हुई थी कि 5 बच्चे एक साथ मैडम किस तरह से संभालूंगी, क्या करूंगी। तो थोड़ा मैंने उसको इनकरेज कहा कि जैसा अब आगे है आगे भी हम लोग देखेंगे उसको। फिर उस तरह से पेशेंट कंटिन्यू हमारे कांटेक्ट में थी, दिखाती आ रही थी। अभी अर्ली मॉर्निंग जो है वो प्रीमेच्योर पेंस में आई वो, और उसकी डिलीवरी हुई है। नॉर्मल डिलीवरी हुई है। 5 लड़कियां हैं, वो 5 लड़कियां ठीक थी। सबको हमने हायर सेंटर पे भेजा है बच्चे। अभी बच्ची सबका हालत ठीक है? हाँ, बता तो रहे हैं ठीक है, वहाँ पे और पता चल जाएगा अभी बात। तो आगे चल के जो महिलाएं हैं और भी जो महिलाएं हैं बच्चे लेने से या एक के बाद अगर 2 बच्चे अगर पेट में और अल्ट्रासाउंड के बाद पता चलता तो घबराई हुई रहता था, तो उन लोगों के लिए क्या मैसेज दीजिएगा? घबराने की क्या बात है, 1 नहीं 2 हो, अब जैसे अब आज भी 5 हुए हैं ना, तो क्या पेशेंट बिल्कुल ठीक है। अगर आप चाहें तो पेशेंट से भी मिल सकते हो, कोई प्रॉब्लम नहीं है, बिल्कुल ठीक है। सीजर की रेडी थी बल्कि वो लोग तो ये कह रहे थे कि नॉर्मल डिलीवरी सीजर करेंगे, तो सीजर में भी ठीक है। सीजर नहीं होता, जब नॉर्मल हो सकती है तो फिर हम सीजर क्यों करेंगे उसको, तो नॉर्मल करिए इसको। पेशेंट का नाम ऑर्डर? ताहिरा बेगम जी। अभी ठीक है माँ हाँ बच्चे? बिल्कुल ठीक है। आपका डेजिग्नेशन? आपका नाम एंड डेजिग्नेशन? डॉक्टर फरजाना नूरी, BUMS से। মোস্তাফাপুর তৃণমূল পার্টি অফিসের সামনে ভাঙা হলো তৃণমূলের লোকসভার প্রার্থী মিতালি বাঘের গাড়ি। অভিযোগের তীর বিজেপির দিকে। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। খানাকুল 2 নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার উপর ছিল। ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। পুরুলিয়ার নিতুড়িয়া থানার অন্তর্গত দামোদর নদে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। নিতুড়িয়া থানার পুলিশ এই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। হুগলির খানাকুলে 2014 সাল থেকে বাড়ির মালিক বাড়ির ভিতরে থাকতে পারছে না বা ঢুকতে পারছে না, বাইরে তাদের কাটাতে হচ্ছে। ব্যবসায়ীদের দৌড়াতে বাড়িতে ঢোকার পথ বা রাস্তা না পাওয়ায়। দেখতে থাকুন সেই চাঞ্চল্যকর খবর বাঁকুড়া টিভির পর্দায়।
কর্মসূচিতে পরিণত হচ্ছে। এই বাড়িটা কার? এটা আমাকে বুঝতে দিন, এই বাড়িটা কার? এটা কার বাড়ি বলতে হবে প্রতিটা। তো বিএলও সাহেব এদিকে, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব আমার সঙ্গে সঙ্গে থাকুন, আমাকে একদম রাস্তা নিয়ম বলেছি, রেকর্ড রাস্তায় রেকর্ডের রাস্তা আছে কি না? ম্যাপ দেখে বলে দিচ্ছি স্যার, এইখানে রেকর্ডের এই রাস্তাটা কি রেকর্ড? এই রেকর্ডের আছে, এটা রেকর্ড আছে। কোথায় রেকর্ড? এটা রাস্তা রেকর্ড আছে। হ্যাঁ, পঞ্চায়েত রাস্তা রেকর্ড। তাহলে পঞ্চায়েত ঢালাই করলো না, সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না। সেটা করতে পারে, কিন্তু রেকর্ড এই অপূর্ব ম্যাপটা ছাই দিয়ে দেখুন এখানে রেকর্ডে নেই, এটা নয় ইঞ্জিলি আছে। আচ্ছা, ওয়ান মোর পয়েন্ট। হ্যাঁ, আমি পয়েন্টগুলো সব করে ওই সাইডে একটা রোড আছে, দেখে নাও। পয়েন্ট ইজ দ্যাট নয়নজুলি ইঞ্জিনিয়ার সাহেব, নয়নজুলি অবস্ট্রাক্টেড কি মানে ডিএম ম্যাডাম জানতে চেয়েছে। এটা তো আপনাদেরকে অবস্ট্রাক্টেড তো বলা আছে, অবস্ট্রাক্টেড তো বটে, বাট দিস অবস্ট্রাকশন ইজ কন্টিনিউয়াস। Actually, নয়নজুলি and road, এটা তো piecemeal হতে পারে না। This is a stretch. The entire stretch is obstructed. কোথা থেকে কোথাও অবধি মোটামুটি এই ধরনের কনস্ট্রাকশন অন নয়নজুলি। হোয়াট ইজ নয়নজুলি? নয়নজুলিকে আমরা ওল্ড পিডব্লিউডি ম্যানুয়াল যেটাতে আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটা রয়েছে, আমার কাছে সব প্রশ্নের জবাব আছে, আমাকে বলতে দিন। ওল্ড পিডব্লিউডি ম্যানুয়াল যদি দেখেন, তাতে বলা হয় একটা বড় পিট। দিস ইজ অ্যাকচুয়ালি আমরা যেটাকে বাংলায় বলি নয়নজুলি, দিস ইজ আ বড় পিট। বড় পিটের পারপাস হচ্ছে ড্রেনেজ। রাস্তাকে মেনটেন করার জন্য, আপনার বাড়ি যদি মেনটেন করতে হয় ড্রেনেজ সিস্টেম থাকতে হবে। রাস্তাকে মেনটেন করার জন্য নয়নজুলি তৈরি করা হয়। যখনই রাস্তা তৈরি হয় নয়নজুলি তৈরি হয়। রাস্তাও পিডব্লিউডি, নয়নজুলিও পিডব্লিউডি। ইট ইজ অ্যাকচুয়ালি বড় পিট লাইন। আর পিডব্লিউডি পারমিশন দেন, কনস্ট্রাকশনের পারমিশন দেবে না। পিডব্লিউডি যে পারমিশন দেয় ফর অ্যাক্সেস পারমিশন, তাকে বলে বক্স কালভার্ট। তার ড্রয়িং সাবমিট করতে হয়, তার স্পেসিফিক লাইসেন্স দিয়ে দিতে হয়। বক্স কালভার্টের একমাত্র ওটার টেকনিক্যাল টার্মটাই হচ্ছে বক্স কালভার্ট, যাতে নিচ দিয়ে অ্যাক্সেস থাকবে, ওয়াটার ফ্লো থাকতে পারবে, কিন্তু লোকটা ওপর দিয়ে অ্যাক্সেসটা পাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এখানে তো সেরকম কোনো কিছু হয়নি, যে যার মতো করে নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। ওয়েদার ডিউ টু কনস্ট্রাকশন অলসো নয়নজুলি গট অ্যাফেক্টেড অর কস্টিং অবস্ট্রাকশন, আপনারা বলে দেবেন। এরা বলতে দেখুন আমরা এখন অনেক ছোট, ওনারা তো এখানে থাকছেন না, নামের সঙ্গে পরিচিত আছে। ওনাদের বাড়িটা কোনটা? বদরুল সাহেবের বাড়িটা কোনটা? সাহেবের বাড়ি ওই বাড়িটা। এই দিক দিয়ে তো ঢোকা যাবে না। না, ওনার বাড়ি তো রাস্তা হয়েছে। কোনখানটা ছিল রাস্তা? এক মিনিট আমায় কথা বলতে দিন প্লিজ। হ্যাঁ, বলুন তো, আপনি বলুন তো কোনখানটা ছিল ওনাদের বাড়ির রাস্তা? ওনার বাড়ির সামনেই ছিল, সামনেটা দরজাটি। হ্যাঁ, ওই রাস্তা মাঝ বরাবর রাস্তার মাঝ বরাবর ছিল। বুঝতে পেরেছি, ঠিক আছে, আসুন। এই রোডটা প্লটে পড়ছে, আবার ওদিকে যদি যান ওখানে কমপ্লেন। মানে আশেপাশের লোক, পাড়ার লোক কোন রোড ইউজ হতো কালকে যেতে? হ্যাঁ, মানে নেবার সব কমপ্লেন মানে হচ্ছে এখানে নার হলো। হ্যাঁ, ওনার নেবারটা নার হলো তো ওই বাড়ি। বিষয় নিয়ে বেশি কিছু বলার নেই, হাইকোর্টের নির্দেশ চলছে। আর হাইকোর্ট নিজের লাস্ট জাজমেন্ট যেটা আর কি, ওটাতে বলেছেন ডিএম ম্যাডামকে কি ম্যাটারটাকে ডিসপোজ করতে, ফলোয়িং দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। তো আমরাও আশা করছি সেটাই। ডিএম ম্যাডামও কালকে আমাদের হিয়ারিংয়ে নিশ্চয়ই এটা দেখেছেন বলেই আজকে মাপযোগের জন্য বলেছেন, আর সেটা ঠিকমতো হচ্ছেও। আশা করছি ন্যাচারাল জাস্টিস নিয়েই বিচারটা হবে। আপনার পরিচয়? আমি অ্যাডভোকেট রাহুল আগরওয়ালা, ক্যালকাটা হাইকোর্টে আমি প্র্যাকটিস করি। অ্যাডভোকেট মধুজানার জুনিয়র আর কি। তো আমরা মিলে পলাশবাড়ি যে আছে উনি অ্যাপিলেন্ট আর কি, ম্যাটারটাতে এসেছি আর কি। ওনার ইন্সপেকশনে কালকে ডিএম ম্যাডাম বলেছিলেন প্রেজেন্সে সব করবে, আমরা প্রেজেন্সে এসেছি। এটা এক্সিস্টিং বাড়ি ছিল, বাড়িটাকে আমাদের যেটা এক্সিস্টিং রাস্তা, একমাত্র রাস্তা যেটা আমাদের রাস্তায় পিডব্লিউডির সঙ্গে কানেক্টেড, যেটা সেটাকে ঘিরে কনস্ট্রাকশন তৈরি করেছে, দোকানঘর তৈরি করেছে, আমাদের যাতায়াতের রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। 2014-তে বাবা অ্যাপ্লিকেশন করেছিলেন, তখন পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করার পরেও ওনারা জোরজবস্তি করেছেন। 2017-তে যে সেটাকে এক্সটেন্ড করেছেন রাস্তায় দোকানটাকে, আরও বিছিয়েছে, আমাদের ঘর পর্যন্ত প্রায় নিয়ে চলে এসেছেন, এবং আমরা 2014 থেকে ঘরে ঢুকতে পারছি না। কোন বাড়িটায় ঢুকতে পারছেন না? আমার নিজেদের ঘরে। আচ্ছা, এটা কতদিন থেকে? 2014 থেকে। কার জন্য সমস্যাটা হচ্ছে? কার জন্য যিনি করেছেন, দোকানঘরগুলো করেছেন। হ্যাঁ, তো আমরা সেটা নিয়ে অনেক অনুরোধ বিনোদ করেছি। 2014 থেকে অনেক অনুরোধ বিনোদ করে হাতে পায়ে ধরাধরির মতো করেছি, সমস্ত জায়গাতেই সমস্ত লেভেলেই আমরা চেষ্টা জড়িত করেছি।
যখন লাস্ট পর্যন্ত দেখেছি কোনো জায়গা থেকেই কোনো সদুত্তর পাচ্ছি না, হ্যাঁ, আমাদের মানে ঘর ছাড়া হয়ে বাইরে থাকতে হচ্ছে, তখন আমাদের কী করতে হবে আমরা তখন আইনের পথ ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। সুতরাং আইনের দরজা আমরা খটখটিয়েছি। তো সেখান থেকে হাইকোর্ট থেকে যা অর্ডার এসেছেন, হ্যাঁ, তো সেই অর্ডার অনুযায়ী ওনারা আজকে কারা কারা এসেছেন এখানে? আজকে ডিএমডিসি স্যার এসেছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এসেছেন, বিএলআরও স্যার এসেছেন। আর এখানে যে রাস্তাটা দিয়ে আপনাদের সমস্যা হচ্ছে যাতায়াতে, সেই রাস্তাটা কি এখন খোলা আছে? না, ওটা তো পুরোপুরি ব্লক। এখন কি দেখছেন, মানে এখন পরিবেশ কি আগের যে চিত্র ছিল আর এখনের চিত্রের মধ্যে কি পার্থক্য পাচ্ছেন? আর এখন তো আরও বেশি করে আরও বড় বড় কনস্ট্রাকশন তৈরি করে মানে আরও বেশি করে ক্লোজ করার চেষ্টা করছেন, যাতে করে মানে কোনো মতেই আমরা করতে না পারি। হ্যাঁ, আগে ছোটো কনস্ট্রাকশন করেছিল, পরে সেটাকে 2014-তে ছোটো কনস্ট্রাকশন করেছিল, পরবর্তীকালে সেটাকে আরও বাড়িয়ে লার্জ পরিমাণে করানোর চেষ্টা করছে। কটা গেট ছিল এই বাড়িটার? কোন গাড়িটা? এই বাড়িটার আমার একটাই গেট, একমাত্র রাস্তা, গেটের মুখে যে রাস্তাটা ছিল। এখন কি চাইছেন? আমি আপনার বাড়িতে ঢুকতে চাইছি। আমি কি বাইরে বিদেশি হয়ে ঘুরে বেড়াবো নাকি? আমি আমার বাড়িতে ঢুকবো না। আপনার নাম? নাহরুল হক। কিন্তু গেট তো এই মুহূর্তে নেই, তাহলে কীভাবে ঢুকবেন? গেট আছে, কিন্তু কনস্ট্রাকশন করে নিয়েছেন বলছেন তো। গেটের যে গেট থেকে যে রাস্তাটা অ্যাডজাস্টিং পিডব্লিউডি যে রাস্তাটা, সেই রাস্তাটার উপরে কভার করে দোকান করা হয়েছে। আমার গেট আছে, আমার বাড়ির গেট পাঁচিলের গেট আছে, কিন্তু ওই গেট থেকে যেটা অ্যাডজাস্টিং রাস্তা সেটাকে কভার করা হয়েছে। আপনার নাম? নাহরুল হক। তো এবারে সেটা এরপরে দেখতে হবে আমাদের। এবারে এটা তো আইনের উপরে নেই, এটা তো আইনের উপরে কিছুই নেই। তাহলে এখানে আইন আমাদের মানতে হবে যদি সেরকম হয়। আপনার নাম? আমার নাম পলাশ দুয়ারি। 4টে দোকানের উপরে এগেনস্ট করেছে। এখানে কটা দোকান আছে, মানে কোন কোন দোকানগুলো করেছে? একটা আমার পাশে আছে উত্তর দিকে, আমার উত্তর দক্ষিণ দিকে আরও দোকান আছে, গৌতম, আবার একজন বিষ্ণু কর বলে একজন আছে। আচ্ছা, এটা কি কোনো ব্যক্তিগত জায়গা না? এটা পিডব্লিউ রোডে আছে, মানে পুরো পিডব্লিউ রোডে। এটা কতটা আছে পেছন দিকে পিডব্লিউ জায়গা? এটা আমাদের ওই 20-25 ফুটের মতো 30 ফুটের মতো আছে। আমরা এখানে ভেবে এখন কি চাইছেন? আমাদের দোকানটা থাকুক। আমাদের দোকান মায়াপুর টু গড়েঘাট 20 নম্বর রোডে সরকারি পিডব্লিউ ল্যান্ডলাইনের উপরে, জমির উপরে আমরা যেসব গরিব মানুষ ধরে খাচ্ছি। আমরা পিডব্লিউ অথরিটি যখন হাইওয়ে স্যাংশন হয়েছে আমাদেরকে বলুক যে এরকম কন্ট্রাকশন আমাদের অর্ডার আছে, আমাদের নোটিশ করুক। মায়াপুর থেকে গড়েঘাট সমস্ত দোকানকে, আমরা সমস্ত দোকানকে যখন নোটিশ করবে আমরা তখন স্বেচ্ছায় আমরা 1 সপ্তাহের মধ্যে আইনত হিসাবে আমরা আমাদের নিজেদের এতে আমরা ভেঙে বেরিয়ে যাবো। আপনার নাম? আমার নাম পলাশ দুয়ারি। আর এটা ঠিক কোন জায়গা পড়ছে? এটা রাজাটি ভীমতলার, এটা বাবার আশ্রম বলে পরিচিত, মানে মধ্যারঙ্গ বা রাজাটি, মানে রাজাটি মধ্যারঙ্গ বলা যাবে। আপনাদের এই বিরুদ্ধে 4 জনের বিরুদ্ধে অভিযোগ কে করছে? ববিতা বেগম, নহরুল হক, আরও আরেকজন আছে, নামটা ঠিক জানি না। ওনারা কারা? ওনারা আমার পিডব্লিউর পরে যেনারা বাড়ি আছে ওনারা করছেন। ওনাদের এখনও দুটো দিকে রাস্তা, উত্তর বা দক্ষিণ এখনও রাস্তা আছে ওর। আপনার নাম? আমার নাম পলাশ। বক্তব্য হচ্ছে নজরুল বাবুর যখন উনি এখানে থাকতেন, প্রথম যখন বাড়ি কনস্ট্রাকশন করেন উত্তর বা দক্ষিণ দিক দিয়ে পঞ্চায়েত রাস্তার উপর দিয়ে যাতায়াত করতেন, পিডব্লিউ ল্যান্ডের উপর দিয়ে নয়। তখন এই জায়গাটা নয়নজলি এখনও আছে, নয়নজলিই আছে। আমাদের নয়নজলির উপরে যে 4টে দোকানের উপরে পিটিশন করেছেন, আমাদের এটা বেআইনিভাবে করাচ্ছে বা ওইগুলি যে রাস্তা দেখাচ্ছেন এইটা আমরা মাটি ফেলে করেছিলাম। উনি বলছেন আমরা, এবার তখন ফাঁকা ছিল বলে দোকান করতে পারিনি পয়সার অভাবে, তখন উনি যাতায়াত করছেন। এখন উনি নেই, ওনার বাবা নেই, ওনার বাবাই থাকতেন এখানে, ওনার বাবাই বিষয়টা জানেন। এখন ওর ছেলেমেয়েরা বলছেন যে না, আমরা এটা আমাদের রাস্তা ছিল। ওনাদের যেহেতু 325 দাগের এখনও 6-7টা বাড়ি আছে, যেহেতু 325 দাগের 6-7টা বাড়ির লোক যাতায়াত করতে পারছে পঞ্চায়েত রাস্তার উপর দিয়ে, উনিই বা যেতে পারছেন না কেন? ওনাকে পিডব্লিউ অথরিটির উপর দিয়ে ওনার চাইছেন সোজা কন্ট্রাকশন আমার বাড়িতে ঢুকবো। 2 বছর আগে ওনার উত্তর বা দক্ষিণ দিক দিয়ে পাঁচিল দিয়ে ঢোকার রাস্তা ছিল বা যেত 2 বছর আগে ওই পাঁচিল আবার নতুন করে সমস্ত কিছু গেটগুলোকে বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আমাদের 4টে দোকানের উপরে উনি এই
হাইকোর্টে মামলা করে এই জিনিসগুলো আমাদেরকে হ্যারাসমেন্টের উপরে ওনারা যেটা বলতে চাইছে যে এই দোকানটার উপর দিয়ে সোজা একটা ট্রেনের রাস্তা ছিল, ওদের একটাই গেট ছিল, এটা হচ্ছে ওনাদের বক্তব্য। ওনাদের বক্তব্য এই গেটটাও ছিল, ওই গেটটাও ছিল, এই জায়গাটা যখন ফাঁকা ছিল বলে যাতায়াত করতো, তখন আমরা কেউ কিছু বলতাম না, ফাঁকা আছে যাতায়াত করছে, বা ওনারাও যাতায়াত করতো, বা আমরা তখন তারপরে এই জায়গাটা দোকান বসাই। দোকান বসানোর পরে কোনো সমস্যা নেই। এনার পরে পঞ্চায়েত ওনাদেরকে আরও রাস্তা ভালোভাবে করে দেবে, পঞ্চায়েতের সাথে বসেও একটা ঠিকঠাক করা হয়নি। তা পঞ্চায়েতও বলে যে ওনাদের ধৈর্যর সীমা বার করে ওনারা এইসব ঝামেলা করে আমাদের উপরে আইন পদক্ষেপ এইভাবে করেছে। আমরাও ডিএমের কাছে হিয়ারিং করেছিলাম। বিকল্প রাস্তা আছে উত্তর বা দক্ষিণ দিক দিয়ে 325 দাগের উপরে আরও পলট বসে রয়েছে, শুধু বদুল হকের নয়, আরও মানুষের বিল্ডিং আছে, বাড়ি আছে, সবাই যাতায়াত করতে পারছে। অপরন্ত এনে যত অফিসার এসেছিলেন ওনাদেরকে দেখানো হয়েছে, ওনারা ওনাদের মতো রিপোর্ট করছে, আমরা আমাদের মতো রিপোর্ট করে ডিএম সাহেবের কাছে আমরা অথরিটি পেশ করব। তাহলে এই মুহূর্তে কি চাইছেন, মানে কি হবে বিষয়টা কিছু বুঝতে পারছেন? কী হবে এটা ডিএম সাহেবের উপরে নির্ভর করছে। আর আমাদের হাইকোর্টের উকিল রাহুল আগরওয়াল আমাদের সাথে এসেছেন, আমাদের সাথে দেখাশোনা করছেন। এবার রাহুল আগরওয়াল হাইকোর্টে যে অ্যাডভোকেট আছেন উনি এবারে এই দেখেছেন, বিষয়টা দেখে নিয়ে আমাদের ডিএম সাহেব বা হাইকোর্টের উপরে কি ডিসিশন আছে আইন অক্ষর সেটা উনি করবেন। আজকে কি ইনকোয়ারি হলো? কিছু না, একটা অনারেবল হাইকোর্টের নির্দেশে এবং আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা একটা এনকোয়ারি করে দেখলাম আজকে কি হচ্ছে না হচ্ছে। রিপোর্ট কিছু পাওয়া গেল না, আমরা সেটা আমাদের মাননীয় জেলা শাসককে জানাবো, এবং এটা শুধু আমাদের বিষয় না, এটা ইঞ্জিনিয়ারদের ব্যাপার আছে, বিএলওর ব্যাপার আছে, সব রকম করে আমরা আমাদের মাননীয় জেলা শাসকের কাছে আমরা রিপোর্ট জমা করব। সন্দেশখালীর ভাইরাল ভিডিও সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে কি বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেই খবর, সেই সাংবাদিক বৈঠকের খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলেন, ঠিক আছে, এই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাটা জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়, আমাকে এটা খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে, পরিষ্কার করে। শুধু তাই নয়, নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজে দেখা করে ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। আপনারা যে শুভেন্দুদার কথাতে রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে, কারণ আপনি যার সাথে যুক্ত করেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন। আপনারা কি নর্মাল রয়েছে, ধরো আপনি তো কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আর যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআইকে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো? কোনো সন্দেহ নেই, এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না। সাব জিস বাঙ্গাল মে আপনারা দেখলেন সবাই কিভাবে, যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত, এবং বাংলার মানুষের, বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত, কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা, এটা বিজেপি আগেও করেছে। আমরা আগে বিগত 3-4 বছর ধরে বিজেপিকে বাংলা বিরোধী বলে এসেছি, আপনারা দেখেছেন। শুধু কোনো কারণ ছাড়া এমনি এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না। আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? 2019 সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি
অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল, তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে। তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনো কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন, তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন। স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, অমর্ত্য সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। বাংলার প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে, প্রায় 4 বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আজ আটকে রেখেছে। আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম, কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মণ্ডল সভাপতি, ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়, ইনি দলের মণ্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মণ্ডল, সেই মণ্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মণ্ডলের যে সভাপতি, সেই শান্তই দলুইও রয়েছে ভিডিওতে। জবা রানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে, আমি জানি না কি লিখেছি, কোনো রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে। প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা, বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবড় মাল, আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায়, এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন। যে খবরগুলো শিরোনামে উঠে এসছে, মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া, যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি, 1 বছর ধরে সেখানে দাঙ্গা ভায়োলেন্স চলছে, তারা এমন সব হেডলাইন করেছে, শকার কামিং ফ্রম সন্দেশখালী হরার, তৃণমূল के बंगाल में महिलाओं पे शोषण। তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া।
আমি কয়েকটা হেডলাইন যদি আপনাদের সামনে পড়ি, যে কিভাবে জাতীয় স্তরে যারা সংবাদ পরিবেশন করেন এবং রাজ্যে যারা রয়েছেন, আমি কয়েকটা সংবাদ মাধ্যমের যদি খবর পড়ি, আর আমি নিউজ চ্যানেল বা নিউজের যে প্রিন্টিং হাউস যারা রয়েছেন, মিডিয়া হাউস, তাদের নাম ধরে ধরেই বলছি, আমি যেটুকু দেখেছি 2-3 ঘন্টায় যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি, ডেলি গার্জেন খবর করেছেন ISIS like horror stories coming from Sandeshkhali. This is the reality behind Sandeshkhali. NDTV খবর করেছেন we are living in fear. NDTV ground report from Bengal Sandeshkhali. Hindustan Times, mass rape happening in Sandeshkhali, Bengal Sandeshkhali on the edge. BJP's big charge on TMC, Mamta returns fire. Hindustan Times. এবং কে খবর করেছেন আমি সেটাও বলে দিতে পারি, আমি নাম ধরে ধরেও বলতে পারি। See, I am not here to name shame anyone, but it is also important and crucial to bring these facts to the forefront just for public awareness and understanding. How Bengal have been besmirched, maligned and defamed. একের পর এক খবর যাচাই না করে বাংলায় যারা আছেন তারা তো করেছেনই, আমাদের চ্যানেলগুলো ইন্ডিয়া টুডে খবর করেছেন ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার, ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার শিল্ডেড বাই মমতা, অ্যাঙ্কারের নাম শিব আরুড়। CNN News 18, skin crawling abuse in Bengal but Mamta suspects survivors, question mark। খবর পরিবেশন করেছেন যিনি, তার নাম রাহুল শিবশঙ্কর। Times Now, Sandeshkhali within quotes has become arms den, guns, bullets, cartridges and bombs. এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন যে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলোও তারা রাখিয়েছিল। আর 26 তারিখ যেদিনকে দ্বিতীয় দফায় নির্বাচন ছিল, আবার আপনারা যাচাই না করে বাংলাকে কুলসিত করার জন্য এমনভাবে একটা মিডিয়া স্পেকটাকেল তৈরি করলেন, খবরের ভোটের দিন কোনো খবর নেই, তাই বাংলাকে আবার ডিফেম করতে হবে। রোবট নামিয়ে দিল NSG-কে বলে, বাবা এমন ঘটনা কোনোদিন স্বাধীন বাংলায় কেউ দেখেনি। দেখে মনে হচ্ছে প্রজ্ঞান রোভার চন্দ্রায়নে ল্যান্ড করছে চাঁদে, পুরোটাই পরিকল্পিত। আমি খালি আপনাদের অনুরোধ করব, এখানে আরও 15টা আর্টিকেল আমার কাছে রয়েছে, আমি আপনাদের বিড়ম্বনায় ফেলতে চাই না। আমি হাতজোড় করে আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান, আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে, খালি এটুকু অনুরোধ থাকবে, সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার, সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এটা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানোর, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে। আপনি দেশ চালান, কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান, গ্রেপ্তার করুন, আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন, কিন্তু বাংলাকে ছোট করছেন কেন? বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরর কামিং আউট অফ বেঙ্গল, শকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন। আর যাদের দিয়ে অভিযোগ করেছেন, এখানে গঙ্গাধর বাবু, গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে, আমি 2000 টাকা দিয়ে অভিযোগ করিয়েছি।
বাংলার প্রায় 10 কোটি মানুষের সম্মান, 50% মহিলা, 4 কোটির অধিক মা, দিদি, বোন, বৌদি, এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন 2000 টাকার বিনিময়ে। মানুষ দেখুক আজ, এটা আপনারা নিজে স্বীকার করছেন। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী, বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করে হচ্ছে যে কি খালি হাতে হবে, বলছে না খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5000 টাকা করে মদের খরচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে লিকার ব্যান করেছিলেন, মদ বিক্রি বন্ধ করেছিলেন। আর সেই বিজেপি দলের বাংলার 341টা মণ্ডলের মধ্যে একজন মণ্ডল সভাপতি বলছেন পার বুথে 5000 টাকা করে মদ লাগবে। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি। বাংলার মানুষ দেখুক, আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখব। মদের বাজেট 5000 বুথ প্রতি। গঙ্গাধর কয়ালের কথা, এই 30-32 মিনিট ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন, আপনারা কিভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো? পিঠে বানাতে, পুলি পিঠে বানাতে, পাটিসাপটা বানাতে শাহজাহান বাহিনী ডেকে পাঠাতো। আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে, তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি। সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি, আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি। আমার কথা না, বিজেপির মণ্ডল সভাপতির কথা। তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালিতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আর 7 মাস আগে, 8 মাস আগেকার কেস করেছি, যাতে কোনো মেডিকেল রিপোর্টে ধরা না পড়ে যায়। সাধারণত 48-72 ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেল করাতে হয় রেপ কেস হলে, সেই প্রভিশন যাতে না থাকে, সে কারণে আমি 6 মাস, 7 মাস, 8 মাস আগেকার ফলস, আগের ডেটের কমপ্লেন করিয়েছি। আপনি ভাবুন কতটা দুঃসাহস এদের। একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের, এতটা নিচু তলার, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া হতে পারে, এতটা নির্মম হতে পারে, আমার জানা ছিল না। নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, একে অপরকে আক্রমণ করবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, সব ঠিক আছে। নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয়, সব ঠিক আছে, কিন্তু শালীনতার একটা গণ্ডি থাকা উচিত। আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে, বাংলাকে এরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে 10 কোটি মানুষকে ছোট করেছে। আমরা বারবার বলেছি যে আপনারা তথ্য যাচাই করুন। হঠাৎ করে 2021-এর আগে শুরু হলো কয়লা কেলেঙ্কারি। আপনাদের নিজেদের বিবেক জিজ্ঞেস করেন যে কলিয়ারিগুলো গার্ড করে সিআইএসএফ, বলছে গরু পাচার। অনুব্রত মণ্ডল 1 বছর ধরে জেলে, এখনো পূর্ব বর্ধমানের কাটোয়ায় আজ থেকে 1 মাস আগে উত্তরপ্রদেশ থেকে গরু আসছে, ধরা পড়েছে। আর সীমানার দায়িত্বে কে থাকে? বর্ডারের দায়িত্বে বিএসএফ থাকে। কার অধীনে? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহ বাংলায় এসে বলছে বাঙ্গাল মে ঘুষপেট ঘুষ রায়। তাহলে তো আপনার সবার আগে রিজাইন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, ক্ষমতায় বিজেপি সরকার। আর বর্ডার যদি আপনি সুরক্ষিত না রাখতে পারেন তাহলে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। কি সুন্দর আলাদা করে নোটিফিকেশন করে বিএসএফ এর জুরিসডিকশন 15 কিলোমিটার থেকে বাড়িয়ে কোথাও 50 কিলোমিটার করছেন, কোথাও 20 কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করছেন। তারপরেও আপনারা ব্যর্থ।
কিভাবে বাংলাকে এরা কুলসিত করেছে, কালিমালিপ্ত করেছে। আমি মনে করি মানুষ এতদিন বিজেপিকে জমিদার ভাবত, বিজেপিকে বাংলা বিরোধী ভাবত, কিন্তু যেভাবে বাংলার মানুষকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে, এই চক্রান্ত করা হয়েছে, এবং গতকালও প্রধানমন্ত্রী এসে তার 3টে জনসভা থেকে একই কথা সন্দেশখালি বলে গেছেন। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে যে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল, আপনাদের অঙ্গুলি হেলনেই এই সন্দেশখালির গোটা চক্রান্তটা করা হয়েছিল, এবং এই 3-4 জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাংলাকে ছোট করা যায়। আমি আস্তে আস্তে ভাবছিলাম 2 মাস আগে বারাসাতে প্রধানমন্ত্রী সভা করে গেছে, কত বড় বড় ভাষণ, প্রীতিলতা ওয়াডেকারের সাথে রেখাপাত্রর তুলনা, সে 2000 টাকা নিয়ে ফলস কমপ্লেন করেছে। আজকে কোথায় জাতীয় মহিলা কমিশন? আজকে কোথায় এসটি কমিশন? কোথায় এসসি কমিশন? তারা আসবে না, তারা জিজ্ঞেস করবে না। আর বিচার ব্যবস্থার বিচারপতিরা যারা মামলা শুনছিলেন আজকে কি বলবেন? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে কি বলবেন? তাদের মুখে কথা আছে? পুলিশকে ইনভেস্টিগেট করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। বিজেপি সিবিআই চাইছে, তাই সিবিআই। বিজেপি ইডি চাইছে, তাই ইডি। আজকে বাংলাকে যেভাবে কুলসিত করা হয়েছে, তার জন্য যদি দায়ী থাকে বিজেপি, তার জন্য একাংশের বিচার ব্যবস্থাও দায়ী, একাংশের সংবাদ মাধ্যমও দায়ী। আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার বিরুদ্ধে যদি কন্টেম্পট অফ কোর্ট মামলা করে, আমি আপনাদের বলছি বাংলার সম্মান রক্ষার্থে আমার যা করার আমি করব। আমাকে সত্যি কথা বলার জন্য যদি ফাঁসি দেয়, আমি ফাঁসির মঞ্চে যাব। আমাকে যদি জেল দেয়, আমি জেলে যাব। কিন্তু আমরা যতদিন বেঁচে আছি, আপনাদের চক্রান্তের বিনিময়ে বাংলাকে আমরা কুলসিত কালিমালিপ্ত করতে দেবো না। এই তথ্য আজকে জনসমক্ষে এসছে। আপনারা ভাবুন কিভাবে টানা 90 দিন, 100 দিন, মানে দিনে যদি 24 ঘন্টা হয়, 20 ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়াল কভারেজ। আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এই যে পরিকল্পনা করা হয়েছিল, বিজেপির মিথ্যাচার, মানুষের টাকা বন্ধ, মানুষের ছাদের টাকা বন্ধ, বাংলার প্রাপ্য টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। বিজেপির নেত্রী বলছে, আমি বলছি না। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ভিডিওতে যে ভিকটিম, সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব, ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। 2019-এর আগে পুলওয়ামা করিয়েছিল, তৈরি করা ঘটনা, আমি বলিনি, সত্যপাল মল্লিক বলেছে। তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর, তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল, তাও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম, তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি। এদের গাফিলতির কারণে 40 জন জওয়ান মারা গেছে। আর তাদের হয়ে ভোট চেয়ে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না, দেশের মহিলাদের সম্মান করতে পারে না, আপনারা দেখেছেন তো 2 দিন 3 দিন আগে কর্ণাটকের প্রজ্জ্বল রেওয়ান্না, কি ঘটনা জনসমক্ষে এসছে। আপনারা ভাবুন কিভাবে টানা 90 দিন, 100 দিন, মানে দিনে যদি 24 ঘন্টা হয়, 20 ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়াল কভারেজ।
আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এই যে পরিকল্পনা করা হয়েছিল, বিজেপির মিথ্যাচার, মানুষের টাকা বন্ধ, মানুষের ছাদের টাকা বন্ধ, বাংলার প্রাপ্য টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। বিজেপির নেত্রী বলছে, আমি বলছি না। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ভিডিওতে যে ভিকটিম, সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব, ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। 2019-এর আগে পুলওয়ামা করিয়েছিল, তৈরি করা ঘটনা, আমি বলিনি, সত্যপাল মল্লিক বলেছে। তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর, তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল, তাও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম, তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি। এদের গাফিলতির কারণে 40 জন জওয়ান মারা গেছে। আর তাদের হয়ে ভোট চেয়ে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না, দেশের মহিলাদের সম্মান করতে পারে না, আপনারা দেখেছেন তো 2 দিন 3 দিন আগে কর্ণাটকের প্রজ্জ্বল রেওয়ান্না কি ঘটনা জনসমক্ষে এসছে। প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল আজ থেকে 15 দিন আগে। সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ ধরবে না। আর আমরা লড়াই করছি বলে আমাকে কখনো এয়ারপোর্টে আটকানো, আমার স্ত্রী, আমার 10 বছরের মেয়ে, 4 বছরের ছেলে, বাচ্চাদের, তাদের পর্যন্ত ছাড়ে না, আমরা মাথা নত করিনি বলে। 10 বছরে কটা শিল্পপতি যারা দেশকে সর্বশান্ত করে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছেন? বিজয় মালিয়া এসছে, নীরব মোদী এসছে, মেহুল চকসি এসছে, ললিত মোদী এসছে, প্রজ্জ্বল রেওয়ানাও পালিয়ে গেছে। আপনি ভাবুন, 2800 ক্লিপ, কত মহিলাদের, কত মেয়ের, কত বোন, তাদের জীবন শেষ করে দিয়েছে এই জেডিএস এর সাংসদ। তাকে এন্ডোর্স করে মোদী ভোট চাইছে, দেশের প্রধানমন্ত্রী। 2 দিন আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে, মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে, অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে। আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যারা মহিলাদের নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, বিজেপি তাদের টিকিট দিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়েলকে সাসপেন্ড করুক। সকালবেলা বিজেপির মুখপাত্ররা বলছে কে গঙ্গাধর কয়েল চিনি না, আবার বিকেলবেলা একজন টুইট করে বলছে গঙ্গাধর কয়েলের ক্লিপ প্রকাশ করে, যেখানে গঙ্গাধর কয়েল বলছে আমি ব্লকের সভাপতি। আপনি ভাবুন, প্রত্যেক মুহূর্তে কথা চেঞ্জ। মিথ্যে কথা তো কখন কি বলে মনে রাখতে পারে না, সত্যি কথা বলতে গেলে বারবার কথা চেঞ্জ হয় না। কিভাবে বাংলাকে এরা ছোট করেছে। আমি আমার সাংবাদিক বন্ধু সহ যারা আজকে এটা দেখছেন, আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, যদি আপনাদের কারোর কোনো রাগ থাকে, আপনারা রাগ আমাদের উপর করুন, আমাদেরকে ডিফেম করুন, মেলাইন করুন, আমাদের বিরুদ্ধে লিখুন, বলুন, কিচ্ছু যায় আসে না। দয়া করে হাত জোড় করে বলবো, বাংলাকে এভাবে ছোট করবেন না। আপনারাও তো বাংলায় জন্মেছেন, বেড়ে উঠেছেন, কর্মক্ষেত্রে, জন্মসূত্রে সবাই এখানে জন্মেছেন, থাকেন, রয়েছেন। কর্মভূমি, জন্মভূমিকে যারা অসম্মানিত করে নিজেদের স্বার্থসিদ্ধির কারণে, রাজনৈতিক স্বার্থের কারণে, তাদের বিরুদ্ধে সমষ্টিগতভাবে লড়াই করা আমাদের উচিত নয়।
আমরা তো এতদিন লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 34 বছর সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছে, কখনো কংগ্রেসের থেকে লড়াই করেছে, পরবর্তীকালে নতুন দল খুলে তৃণমূল থেকে লড়াই করেছে। কোনোদিন বাংলাকে কুলসিত করেছে? বিজেপির নেতারা বলছিল সন্দেশখালী নাকি বাংলার নন্দীগ্রাম হতে চলেছে। আপনি ভাবুন, বিজেপির এক নেত্রী কোন একটা আইটি সেলের একটা ছেলেকে বলছিল যে আমরা চেষ্টা করছি এটাকে যাতে সিঙ্গুর করা যায়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, অগ্নিমিত্রা পাল। সিঙ্গুর আন্দোলন তারা দেখেনি, জানে না। নন্দীগ্রাম আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছিল, গুলি চালানো হয়েছিল নির্মম নৃশংসভাবে, তারা দেখেনি, জানে না। পলিটিক্যাল ইকোসিস্টেমেই তারা ছিল না। পরিকল্পিতভাবে কখনো কোনো আন্দোলনকে দাঁড় করানো যায় না। যেটা হয়নি আপনি দেখাবেন কি করে? এটা সূর্যের আলো ঢাকার মতো, এক না একদিন জনসমক্ষে আসবেই। আজকে যে সন্দেশখালীকে ঢাল করে আপনারা ভেবেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করব আর বাংলাকে ছোট করব, বিজেপি নেতারাই তো কথায় কথায় বলতো সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি দলটাই জালি। জনসমক্ষে প্রমাণিত, আমি বলছি না তো, ভিডিও জনসমক্ষে রেখেছে, আপনারা সবাই দেখেছেন। একের পর এক মিথ্যে, সব মিথ্যে। আপনি বলুন না, 2 মাস ধরে প্রধানমন্ত্রীর প্রচারে রয়েছে, 10 বছরে কি কাজ করেছে বাংলায় এসে বলেছে? একটা সভা আমাকে দেখান। বাংলার গরিব 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছে, সবাই বলছে কোটি কোটি টাকা আমরা ছেড়েছি। আমি চ্যালেঞ্জ করছি, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনি যে বলছেন 45,000 কোটি টাকা ছেড়েছি, আপনি 2021-এর পর যদি প্রমাণ করতে পারেন যে 17-18 আবাস প্লাসের তালিকা আপনি 10 পয়সা ছেড়েছেন। আমি তো বলেছি আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, আপনি প্রমাণ করুন। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা 5 বছরে তুলে নিয়ে গেছে ট্যাক্সের মাধ্যমে, জিএসটির মাধ্যমে, আর বাংলার টাকা আটকে রাখছে। সন্দেশখালী করিয়ে বাংলাকে কালিমালিপ্ত কুলসিত করে যেভাবে ভেবেছে এরা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা দখল করেছি, কর্ণাটকা দখল করেছি, একইভাবে রাজস্থান দখল করেছি, মধ্যপ্রদেশ দখল করেছি, একইভাবে বাংলা দখল করব। বাংলা দখল করা অত সোজা নয়। বাংলার মানুষকে যদি আপনারা অপমান করেন, মানুষের ভোট নিয়ে কেউ বিধায়ক হবে, কেউ সাংসদ হবে, আর মানুষের টাকা আটকে রাখবো, এই দ্বিচারিতা বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা চান না যুবক যুবতীরা চাকরি পাক, আপনারা চান না বাংলায় কর্মসংস্থান হোক, আপনারা চান না গরিব মানুষেরা বাড়ি পাক, ছাদের অধিকার তারা পাক, তাদের অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকুক। আপনারা চান না গরিব খেটে খাওয়া 100 দিনের শ্রমিক তার বকেয়া পাওনা পাক। আপনারা চান না 4টে অ্যাডিশনাল গ্রামীণ রাস্তা তৈরি হোক। আপনারা চান না 5টা এক্সট্রা টিউবওয়েল লাগুক। আপনারা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে গেছে সেখানে আটকেছেন, গরিব মানুষের হাত থেকে টাকা নিয়ে গেছেন। বাংলার প্রত্যেকটা পাওনা টাকা আপনারা কোনো না কোনোভাবে গায়ের জোরে জবরদখল করে, জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখেছেন। উত্তরও পেয়েছেন নির্বাচনে, কিন্তু এত নিচে যে একটা রাজনৈতিক দল নামতে পারে। আমি যখন প্রথম শুনেছিলাম সত্যপাল মালিকের কথা, যে জম্মু কাশ্মীরের বিজেপি সরকার যাকে গভর্নর অর্থাৎ রাজ্যপাল নিয়োগ করে পাঠিয়েছিল, সেই রাজ্যপাল বলছে যে পুলওয়ামার ঘটনা পূর্ব পরিকল্পিত। আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা কতটা নিকৃষ্ট। কিন্তু আজকে বাংলা দখল করতে গিয়ে এই বিজেপির নেতারা বলছে না 30 পার, 35 পার, 25 পার, 20 পার, 25 সিট, 30 সিট। বাংলাকে ছোট করে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার 5 কোটি মহিলাদের সম্ভ্রম বিক্রি করে মাটিতে মিশিয়ে দিয়ে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার মানুষকে ছোট করে বাংলার টাকা আটকে রেখে আপনি বাংলার মানুষের সমর্থন পাবেন। আপনারা 21-এর ভোট থেকে শিক্ষা নেননি, আপনারা 23-এর পঞ্চায়েত থেকে শিক্ষা নেননি, আপনারা ধূপগুড়ি উপনির্বাচন থেকে শিক্ষা নেননি। আগামী দিন নির্বাচনে যে পরিণতি 2021 সালে আপনাদের হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে।
বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে 2000 টাকায় বিক্রি করা। আপনি ভাবতে পাচ্ছেন? তিনি স্বীকার করছেন যে আমরা অস্ত্র শস্ত্র সব রাখিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথায়, এবং পরবর্তীকালে তারাই খবর দিয়েছিল, সিবিআই গিয়ে সেগুলো রিকভার করেছে। কত বড় চক্রান্ত! আপনি ঢোকান না আমাদের সবাইকে, আপনি বাংলাকে গালাগালি দেবেন না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি তৃণমূলের যত বিধায়ক সাংসদ আছে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়ব। এত চেষ্টা তো করেছেন। গরু পাচার আপনাদের লোকেরা যুক্ত। 10 কোটি মানুষের মিনিমাম কমন সেন্স থাকা উচিত যে বাংলায় বর্ডার সিকিউরিটি ফোর্স দেশের স্বাধীনতা আন্দোলনে গরু পাচার হতে পারে। কটা বিএসএফ এর লোককে আপনারা ডেকেছেন? নবজাগরণে পথ দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকেছেন, দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকে, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক, এই মনীষীদের সারা ভারতবর্ষের কাছে বাংলা দিয়েছে। আপনারা সেই বাংলাকে ছোট করতে গিয়ে খালি কয়েকটা ভোট নেবেন বলে মানুষকে ভুল বুঝিয়ে এতটাই ছোট, এতটাই নিকৃষ্ট আপনারা যে নির্বাচনের আগে প্রাক্কালে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে 3 মাস চলবে, রোজ শিরোনামে থাকবে, খবরের হেডলাইনে বেরোবে, গণমাধ্যমগুলো চালাবে, সোশ্যাল মিডিয়ায় চলবে, আর দেখো কি হাওয়া ওঠে। তার বেসিসে সিবিআই হবে, তার বেসিসে ইডি হবে, তার বেসিসে তৃণমূলের 4 জন জেলে যাবে। সে দোষ করুক বা না করুক, আগেই দোষী প্রমাণিত করে দেওয়া হচ্ছে, আগেই দোষী ঘোষণা করে দেওয়া হচ্ছে। এমনকি পুলিশকে তদন্ত করতে দেওয়ার উপযুক্ত সময়টুকুও দেওয়া হয় না। যে একটা কেস, একটা এফআইআর যদি লজ হয়, পুলিশকে 10 দিন, 12 দিন, 15 দিন, 3 সপ্তাহ, 1 মাস সময় তো দিতে হবে। সেই সময়টা না দিয়ে আর একই বিচার ব্যবস্থা যখন 10 বছর ধরে সারদার কেসের ট্রায়াল শুরু হয় না, তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকে, মুখ বন্ধ করে। আমাদের দেশের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে সমস্যা হয়েছে হ্যাঁ কি না যাচাই না করে সংবিধানে রয়েছে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। আরে পুলিশ তো স্টেট লিস্টে রয়েছে, পুলিশকে তো দিতে হবে সেই সুযোগটা। আপনি তো সংবিধানের অবমাননা করছেন। আমি ধরলাম 6 মাস দিলাম পুলিশকে, পুলিশ পারলো না, তারপর আমি একটা ব্যবস্থা করব, ব্যবস্থা নেব। আপনার সেই অধিকার আছে, আমরা সেই সম্মানকে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপির নেতারা বলছে পরের দিন বোম ফেলবো সপ্তাহ শুরুতে, আর দেখছি সোমবারই 25,000 লোকের চাকরি চলে যাচ্ছে। এটা তো কাকতালীয় নয়, একটা সপ্তাহ শুরু হয় সোমবারে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চায়, আপনারা চাকরি খেতে চান, আপনারা চান গরিব মানুষ যাতে চাকরি না পায়। কোথায় কোথায় হাইকোর্টে গিয়ে একটা করে পিল করে দেওয়া। সিপিএম এর কেউ পিল করবে আজকের ভিডিওর পর যে শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই এদেরকে কাস্টডিতে নিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক? করবে? উনি তো নিজে স্বীকার করছেন। সকালে বলছেন হ্যাঁ ওটা আমার স্বর, বিকেলে টুইট করে বলছেন না ওটা আমার স্বর না, হাই টেকনোলজি ইউজ করা হয়েছে। মানে কি 2 নম্বরই। সকালবেলা একটা সংবাদ মাধ্যমে তিনি ফোনও দিতে গিয়ে বলছেন যে হ্যাঁ ওটা আমি, যেটা দেখা যাচ্ছে ওটা আমি, আর গলার স্বরটা আমার। উনি তো নিজে স্বীকার করছেন। আবার বিকেলবেলা তিনি টুইট করে বলছেন না ওটা ডিস্টর্টেড, ওটা আমার স্বর না। ওই সকালে যাবো, মাথার ঠিক থাকছে না, মাথার ঠিক থাকছে না। বিজেপির কোন নেতা কখন কি বলবে? সুকান্তবাবু বলছে তৃণমূল টাকা দিয়ে করিয়েছে, আর উনি বলছেন না আমি করেছি। তারপর বিকেলবেলা বলছে যে না আমি করিনি। সুকান্তবাবুর বক্তব্যের সাথে শুভেন্দুবাবুর বক্তব্যর কোনো
ভারসাম্য নেই, রাহুল সিনহার সাথে শ্রমিক ভট্টাচার্যের নেই, দিলীপ ঘোষের সাথে সুকান্তর নেই। আরে মিথ্যে কথা বলতে গেলেও তো একটা একতা থাকা উচিত। দেয়ার হ্যাজ টু বি আ ইউনিফর্মিটি ইভেন ওয়াইল ইউ আর লাইং। সেটাও তো নেই, সব আলাদা আলাদা কথা বলছে। তো এরা জানে যে এদের যে চক্রান্ত, এদের যে ষড়যন্ত্র আজকে জনসমক্ষে চলে এসছে এবং বিজেপির আসল চেহারা, বিজেপির যে নগ্ন রূপটা আজকে মানুষের সামনে জনসমক্ষে এসছে এবং এটা প্রকাশ্যে। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট একে একে করতে পারেন। একটা মাইক দিয়ে দাও, সবাই মাইকে প্রশ্নটা করলে বেটার হবে। ঠিক আছে, লাগবে না, ওখানে দিয়ে দাও একে একে। Mic lagbe? Yeah, hi, I'm Devdeep Purohit. I'm from the Telegraph. There are 2-3 questions I think which must be in the minds of everyone. One is obviously this video has gone viral and there are so many questions about it. So, I mean, any guess about who conducted this sting operation? You know, this is something. See, I received it the way you all have received it. So I have no hunch or idea. And whoever has done it, I'm sure he has done a commendable job. Unlike, I'm sure some independent journalists have done it. Unlike a section of you who is in the room with journalists with a spine, I would say, have done it. And I'm not referring to you, by the way. No offense to you. But I'm sure that whoever has done it has done a commendable job in bringing the truth to the public domain and bringing the facts to the forefront which needs to be seen. That how a conspiracy, how a plan to defame, malign Bengal was hatched by BJP. This is one, and the other thing was that over the last 2 months, the Sandesh Khali has become a very important part of the political discourse in Bengal. You know, so and at times, there have been concerns within the Trinamool also about its potential political impact. So now that something like this has come, so will you please look back and just share with us whether you were concerned about whether Sandesh Khali would have any impact or not, and today how do you look at it? See, we have been telling from day one that these conspiracies, plans were hatched from Delhi just to defame Bengal for no reason. You might have some acrimony towards any Trinamool leaders or Trinamool as a party. I can understand BJP is fighting against Trinamool. But if you have to fight against Trinamool, I can continue the fight and attack you in such a way without defaming the 10 crore people of the state. So since now things are clear and this information is out in the public domain, I think we should leave it to the judgment and wisdom of the people to decide, and I'm sure people will give a befitting reply to the BJP, who we have referred as Bangla Birodhis time and again. And this is the reason why we call them Bangla Birodhi. Because just for their own political gain, petty political ends, they have defamed the people of Bengal and this soil, which is not going to go unanswered this time. They are in for a shock and surprise and is going to get a befitting reply once the electoral outcome comes on the 4th of June. Make no mistake. Indrajit here from India Today. Abhishek da, just now Shubhendu Adhikari has reacted to the video that you have released in Noida, and he's claiming that this is a conspiracy hatched by you along with your consultancy agency IPAC and another journalist, and he has named our good friend Tomal from the media, saying that it's a conspiracy by the three of you with a malified intention. Your remarks? See, he sees conspiracy in everything. He saw conspiracy in Nadad sting operation. But the fact remains, even if it's a conspiracy, what is compelling Godadhar? Was he under a gunpoint? He was not. He was happily making and confessing those statements without any fear, fervor or pressure from anyone. You can see that in the video. If he thinks it's a conspiracy, why isn't he taking action against Gangadhar Koyal? He instead tweeted a video of Gangadhar Koyal from his own ex-handle, justifying that this video is distorted and concocted. The cat is out of the bag. Everyone has seen what the BJP is up to and the kind
of low it has come, it has hit, how low it can come down to for their own narrow political benefit. And this is not going to go unanswered. Like I said, BJP will be taught a lesson by the people of Bengal for maligning them, torturing them by 10 crore people of Bengal once the electoral outcome is out on the 4th of June. Abhishek, yesterday the Prime Minister was also in Bengal and he made a very serious allegation and something that a lot of people has been taken aback by. He said that Hindus have been made to feel as second-class citizens in West Bengal. Your remarks? I would like to ask you that question. You are a Hindu. Do you feel like a second-class citizen in Bengal? Babi, mic ta dao, please. Do you feel like a second-class citizen in Bengal? I don't. That answers my question. That answers your question. Ar keu? এখানে কেউ আছে যারা প্রশ্ন করতে চায়? অভিজিৎ চন্দ্র, নিউজ 18। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। বলুন। শুভেন্দু অধিকারী, আপনি যেটা বললেন ইংরেজিতে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলের প্ল্যান্টেড আপনাকে জেলে পূর্ব গঙ্গাধর সিবিআইয়ের কাছে অপেক্ষা করছে, অপেক্ষা করুন কি দেখবেন। একটু আগেই শুভেন্দু দাবি করেছে যে গঙ্গাধর সিবিআইয়ের কাছে আপনার নামে অভিযোগ করেছে, মেল করেছে। ওর সিবিআইকে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ও ভাবে কি যে আমরা যারা বাংলায় বসবাস করি, প্রধানমন্ত্রী এসে এই যে আমাকে এর আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ যে সেকেন্ড ক্লাস সিটিজেন, ওরা বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবে, যে সিবিআইয়ের তল্পিবাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে। আমি বললাম না এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি দিয়েছে, স্বামী বিবেকানন্দ দিয়েছে, কিন্তু এই বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দারদেরও দিয়েছে। তো সেটা আগামী দিন প্রমাণ করবে। আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও ব্যবস্থা নিচ্ছে না কেন? যারা তিনজনকে এই ভিডিওতে দেখা গেছে, গঙ্গাধর কয়াল, দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে ক্রিকেটার ইউসুফ পাঠান। দেখুন সেই ইউসুফ পাঠানের যে প্রচারের ছবি দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীর সমর্থনে, সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। লক্ষ্মীভান্ডারের টাকা প্রতি মাসে পাওয়ার জন্য দক্ষিণ বাংলা আসন্ন লোকসভা নির্বাচনে পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের
মনোনীত প্রার্থী রেহান আলী সাহেবের সমর্থনে আমরুল ইসলাম জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 শাহনওয়াজ আলী জিন্দাবাদ 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 শাহনওয়াজ আলী রায়হান সাহেবের প্রচারে ইস্যু পাঠানো আসছেন, তার অপেক্ষায় আমরা আছি। এটা কোথা থেকে কোথায় হবে? এটা পুরো দুলিয়ান শহর পরিক্রমা করবে, গোটা পৌরসভা পরিক্রমা হবে। বিপুল আমরা বিপুল সারা পাচ্ছি তৃণমূলের এখানে দুলিয়ান পৌরসভার মধ্যে বিপুল জয় আমরা পাবো। লোকের আবেগ আমাদেরকে সেটা প্রভাবিত করছে, আর আমরা আশা রাখছি বিপুল ভোটে আমরা দুলিয়ান পৌরসভায় লিড। 11 নম্বর ওয়ার্ডে কি লিড হবে? 11 নম্বর অবশ্যই তৃণমূল লিড হবে, তৃণমূল ছাড়া অন্য কিছু এখানে নেই। রাজ্য সরকার উন্নয়নগুলোকে চাইছেন? আমরা রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার যেটা আমাদের গরিব মানুষের জন্য দিয়েছেন 1000 টাকা, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, বিয়ের জন্য যেটা 25,000 টাকা, কন্যাশ্রীর জন্য যে 25,000 টাকা, মূলত 68টা প্রকল্প উন্নয়ন নিয়ে আমরা 11 নম্বর ওয়ার্ড তথা গোটা ধুলিয়ান পৌরসভার কাছে। লক্ষ্মীর ভাণ্ডার কতটা ভোট এনে দেওয়া হচ্ছে? লক্ষ্মী ভাণ্ডার আমাদের মেয়েদের 100% প্রথম কাজ। আমাদের আর যে উন্নয়নগুলো আছে, আমাদের প্রার্থীকে দিয়ে আমাদের জলের যে আমরা সমস্যা সে সমস্যায় পারমিশন নিয়ে আসার আমরা ওনাকে আগেও জানিয়েছি যে তারপর আমাদের মূল লক্ষ্য থাকবে এটাই, জলের সমস্যা দূর করা। এখানে বিপুল ভোটে জয়লাভ করবে, যেটা গোটা পশ্চিমবঙ্গকে জানিয়ে দেবে যে নতুন প্রার্থী আমাদেরকে কি হারে জিতিয়ে নিয়ে আসে, রেকর্ড করবে, একটা রেকর্ড ভোটে আমরা। আপনার নাম? মোহাম্মদ খায়রুল ইসলাম। আপনি? অপু, 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে চলল গুলি। দেখতে থাকুন সেই হাড়হিম করা খবর। প্রধান নিজেকে বাঁচাতে টেবিলের তলায় ঢুকলেন এবং তার হাতে লাগলো গুলি। দেখতে থাকুন সেই হাড়হিম করা খবরের ছবি বাঁকুড়া টিভির পর্দায়। বাইরে বেরিয়ে বাইক দেবে তো রে বাবা। আমি অফিসের লোক এসেছি তো, আমি অফিসের লোক এসেছি তো। এখান থেকে ছবিটা করতে দিন, ঢুকবো না, বলেছি ঢুকবো না, করোনাটা সকাল থেকে আছে বাইরে বেরিয়ে বাইক দেবে তো রে বাবা।
আচ্ছা এবার বলি ছেলের নাম্বার কম হয়েছে দু 2024-এর মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা ধরে রাখলো তাদের সাফল্যের যে অগ্রগতি বা প্রবাহ মানতা। সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। আর তারই লাইভ সম্প্রচার দেখুন বাঁকুড়া টিভির পর্দায়। সুন্দর ফ্রেম হয়েছে। নিয়ে নিন আপনি পাশে আসুন গার্ড হয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে আবার যারা স্থান অধিকার করেছে তাদেরকে আবার সাধুবাদ জানাই। মিষ্টি খাওয়ানোর ছবিটা করে নিন। ছবি পাচ্ছ মিষ্টি ঋতব্রত নাথ 685 9 কেজি। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায়, কিন্তু পাওয়া তো বেশ কঠিন, তো পেয়ে ভালো লাগছে। এই ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে, প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন, সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা, আমি পারলে নামও করবো, আশিসদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন। আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন, যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই সাফল্য নরেন্দ্রপুরে হাতছাড়া কোনো মতেই সম্ভব ছিল না। নরেন্দ্রপুরে প্রত্যেকে যারা জড়িত, শিক্ষক অশিক্ষক যারাই হোক, প্রত্যেককেই আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ঋতব্রত নাথ আর 9th হয়েছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংই করতে চাই, তবে এমনি বিজনেস বা এন্টারপ্রেনারশিপের দিকে যাওয়ার ইচ্ছা। আমার নাম আলেখ্য মাইতি, আমার র্যাঙ্ক হচ্ছে 7। ভালো লাগছে, এতটা আশা করিনি। পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই, আশা করেছিলাম যে ঠিক আছে র্যাঙ্কের মধ্যে না থাকি, অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো, বাট র্যাঙ্ক থেকে আশা করবো। আমার ইচ্ছা আছে এখন যেই দেওয়া, যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্প বই পড়তে যথেষ্ট ভালো লাগে। আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প বই পড়ে টাইম পাস করতাম। আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন শিক্ষকরা যথেষ্ট সাহায্য করে। বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না, তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই। আমরা ভবিষ্যতে আমার এরকম IIT চান্স পাওয়ার ইচ্ছা আছে,
আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওইসব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো। স্যার কোনটা কার নাম একটু বলে দেন? এটি অলিভ গার্ডেন 7 থার্ড, কোনটা থার্ড? কেমন লাগছে একটু যদি বলো, তুমি তো থার্ড হয়েছো। নৈরিত রঞ্জন পাল। কেমন লাগছে? মানে বলার কিছু নেই, ভাষা নেই। ভালো হবে একটা আশা করেছিলাম, কিন্তু এত ভালো সত্যি আশা করিনি। এই নাম্বারকে এক্সপেক্ট করেছিলে? না, এতটা এক্সপেক্ট করিনি। এর থেকে মানে এক্সপেকটেশনটা একটা থাকে, তবে মোটামুটি এরকম ভেবেছিলাম আসবে। নৈরিত, এই তোমার নাম? নৈরিত। নৈরিত, নৈরিত কতটা খেটেছো, কতটা সময় দিয়েছিলে পড়ার পেছনে? সময় যেমন এখানে মানে আমাদের মিশনের যেরকম ডেইলি রুটিন থাকে, সকালে সেলফ স্টাডির উপর আমাদের এখানে জোরটা দেওয়া হয়। সকালে 2 ঘন্টা সেলফ স্টাডি, আর রাতের দিকে একটু সময়টা বেশি পাওয়া যায়, ধরুন ওই মানে 3.5 ঘন্টা মতো, মানে মোটামুটি 5.5 ঘন্টা এরকম, 5-5.5 ঘন্টা। পড়াশোনা কতটা কঠিন ছিল এমনি পারিবারিক দিক থেকেও? পারিবারিক দিক থেকে তো সবসময় একটা সাপোর্ট থাকে, তারপর আমরা বাড়িতে খুব কম সময় যেতাম, ধরুন বছরে 3 মাস এরকম বাড়িতে থাকতাম। তো বেশিরভাগ সাফল্যের জন্য কৃতিত্ব তো মিশন পরিবারের। মিশন পরিবার, মহারাজরা কতটুকু সাপোর্ট ছিল? মহারাজ তো পুরো সাপোর্ট ছিল। মহারাজ, আমাদের স্কুলের স্যাররা এবং ভবন শিক্ষক যারা আছেন সবার মিলিত প্রচেষ্টা। এটা পাঠিয়ে দিই, খুবই ভালো লাগছে, আশা করিনি এত ভালো হবে, মানে আশার বাইরে। তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে, তাও ভালোই লাগছে, মানে বেশ ভালো লাগছে, অনেকটাই ভালো হয়েছে। পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম, এটা সত্যি কথা। খুব বেশি পড়তাম না, কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম। মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে, বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি, স্মার্ট স্টাডি করা উচিত, এটাই আমার মত। সাফল্যের ক্রেডিট বাবা মাদের সবসময় মাথার উপর হাত আছেই, আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা, হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা, মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও, সেটা আমি মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও। আমি আপাতত ডাক্তারি নিয়ে পড়ছি, পরে নিট দিয়ে যদি কোনোদিন মানে সুযোগ হয় আমার একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। অলিভ গাইন 688 পেয়েছি, 6th হয়েছে, 6ষ্ঠ। এতটা সাফল্য আশা করিনি, মোটামুটি এরকমই ভেবেছিলাম। ভালো তো অবশ্যই লাগছে, ভালো লাগছে। ক্রেডিট অবশ্যই মিশন পরিবারের, মিশনের সবাই, মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ, অন্যান্য যারা মহারাজ, বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন, আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন, সবার ক্রেডিট এটা। পড়াশোনা দিনে খুব বেশি হলে 5.5 ঘন্টা, 6 ঘন্টা, 6 ঘন্টাও পেতাম না, 5.5 ঘন্টা এরকম পেতাম। টেস্টের পর হয়তো সময়টা আর একটু বেড়েছিল। তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয়, সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট। পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম, গান বাজনা করতাম, এরকম। মোবাইল তো এখানে একদমই নেই, মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ, মানে বা টিউটোরিয়ালেরও সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে, আর সেলফ স্টাডিটাই মেন। খেলাধুলা তো আছে, রোজই বিকেলবেলা খেলাটা মাস্ট আমাদের। এবারে তো আমি 691 বোধ হয়, ঠিক 691। নৈরিত রঞ্জন পাল 3rd হয়েছে। আমরা সাফল্যে খুশি, আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে, তারাও হয়তো করতে পারতো, তারাও র্যাঙ্কে এলে ভালো লাগতো। যাই হোক, পরীক্ষায় তো কম বেশি হবেই, স্থান আসবে, কেউ একটু কম সাফল্য হবে, তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত।
ছাত্রদের এই সাফল্যে আমরা। যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা, যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে, ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে। মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায়। এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস, সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে, যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে, সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে। আর এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি, সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে, দরকার আছে, এটি অবশ্যই অনস্বীকার্য। কিন্তু ছাত্র জীবনে এই সময় 16-18 বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশান তৈরি করে, কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের। ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার, একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য, মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টারমশাই যারা হস্টেল দেখেন, ভবন শিক্ষক, অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন, সবার একসঙ্গে, সবার যৌথ প্রয়াসে এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে। সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য, মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই। এবং আমাদের মজার জিনিস যেটি, ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায়। ফলে রেগুলার খেলাধুলো, রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম, পিটি করা, যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধে প্রেয়ার হলে যাওয়া, ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি বিরাট যৌথ পরিবারের মতো। তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, ফলে সাফল্য প্রত্যেকবারই আসে, এটি আমার মনে হয়। আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য, কম্পিউটারে নেট কানেকশন যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য। দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি, সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না। 11-12-এর ক্ষেত্রে একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয়। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো, ছাত্রদের প্রয়োজন মতো, আমাদের প্রত্যেকের পারমিশন নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে। যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য কি বার্তা দেবেন, বা যারা সামনের মাধ্যমিক দেবে তাদের জন্য? দেখুন, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অকৃতকার্য হয়েছে এটি, হ্যাঁ নিশ্চয়ই নিরবিচ্ছিন্ন পড়াশোনা, রুটিন সমস্ত কিছু মেরে পড়াশুনো করলে নিশ্চয়ই সাফল্য আসবে, মানে এই বিষয়ে নিঃসন্দেহ। আমরা আমাদের 3rd পজিশনে রয়েছে নৈরিত রঞ্জন পাল, প্রাপ্ত নম্বর 691। 6th পজিশনে রয়েছে অলিভ গায়েন, প্রাপ্ত নম্বর 688। 7th পজিশনে আছে আলেখ্য মাইতি, প্রাপ্ত নম্বর 687। 9ম স্থানে 2জন ছাত্র রয়েছে বিদ্যালয়ের, ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত, 685 ওদের প্রাপ্ত নম্বর। এবং 10ম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা, 684। মোট 6জন 1 থেকে 10-এর মধ্যে রয়েছে মেধা তালিকায়।